জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। আমার প্রাথমিক বিদ্যালয়ে প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দগণ, আমি আজ আবারও তোমাদের তৃতীয় শ্রেণী থেকে বা দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানে প্রশ্ন আসতে পারে, যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেই রকমভাবে আমি আজও 14টি, এটি হলো পার্ট 2, এটি হলো ভিডিও নম্বর পার্ট 2। কাল আমি পার্ট 1 ভিডিওতে 14টি আমি প্রশ্ন রেখেছিলাম, অঙ্কের প্রশ্ন। আর আজ আবারও 14টি আমি অঙ্কের প্রশ্ন রাখলাম, যা দ্বিতীয় শ্রেণী থেকে বা তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অবশ্যই কাজে লাগবে বা যে কোনো পরীক্ষায় পড়ার সম্ভাবনা বেশি থাকবে। এই যে এখানে বলছি, যে কোনো পরীক্ষায় নম্বর বাড়ানোর জন্য কয়েকখানা প্রশ্ন ও তার উত্তর এলোমেলোভাবে রেখে দিলাম, তোমরা মিলেমিশে সাজিয়ে নাও। তোমরা সকল মানে বন্ধু বান্ধবী মিলেমিশে সাজিয়ে নিতে পারো এবং কে কত পয়েন্ট পেলে, কে কতগুলো এই প্রশ্নের জবাব বা উত্তর লিখতে পারলে, সেগুলো তোমরা নিজেরা মানে নম্বরগুলো লিখে রাখো। তারপর যদি না বুঝতে পারো, তাহলে আমি তো তোমাদিগকে এই রকমের ভিডিও বা অঙ্ক দ্বারা আমি অনেক বুঝিয়ে দিয়েছি এবং আবারও বুঝিয়ে দেব। সেগুলো পড়লেই তোমাদের এই সময় এই রকম বা এই জাতীয় প্রশ্নের জবাব তোমরা অনায়াসেই পেয়ে যাবে। তাহলে আমি এই যে প্রশ্নে তোমাদেরকে আমি বলে দেব, এগুলো কি বলেছি যে এলোমেলোভাবে আমি সাজিয়ে রেখে দেবো, কিন্তু না, আমি এই কথাটা তোমরা তোমাদের মন থেকে ছেড়ে দাও। আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাবও দিয়ে দিচ্ছি, যা তোমাদের মনে অবশ্যই থেকে যাবে এবং সেই রকম ভিডিও আমি আবারও নিয়ে আসবো। আর এই ভিডিও আমি প্রচুর পরিমাণে তোমাদের জন্য প্রতিটি সাবজেক্টেরই প্রায় আমি করে দেখিয়ে দেবো। তাহলে আর বেশি দেরি না করে আমি 1 নম্বর প্রশ্নে কি বলছি, বিনিময় নিয়ম মেনে চলে ড্যাশ ও একটি শূন্যস্থান। আর এই শূন্যস্থানগুলো জানলেই তোমরা প্রশ্নের জবাবও দিতে পারবে। আর মানে এই একই উত্তর হবে, উত্তরটা একই হবে, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে মানে প্রশ্নগুলো নানা রকমভাবে মানে আসতে পারে। তাহলে কি বলেছে যে বিনিময় নিয়ম মেনে চলে ড্যাশ ও ড্যাশ অঙ্কে। তাহলে এটা 1 নম্বর প্রশ্ন হলো যে বিনিময় মেনে চলে যোগ ও গুণ অঙ্কে। দেখো, একটা জিনিস আমি এখানে তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি, তাই তোমাদের হয়তো লেখাগুলো একটু পড়তে অসুবিধা হতে পারে, টানা লিখে দিচ্ছি। আর এখানে আমি ধীরে ধীরে লিখেছি, সেই জন্য সাজিয়ে গুছিয়ে লিখেছি। তাহলে বিনিময় নিয়ম, এখানে হয়তো নিয়ম, এটা হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে যোগ ও গুণের ক্ষেত্রে। যেমন 2 × 5 = 10। আবার এগুলো উল্টিয়ে যদি লিখি যে 5 × 2 = 10। আবার যোগের ক্ষেত্রেও 5 + 2 = 7। 5 + 2 = 7। আবার এগুলো উল্টিয়ে লিখলেও 2 × এটা যুক্ত 2 + 5 = 7। তাহলে এগুলোকে বলে বিনিময়। মানে এই ডান দিকেরটা বাঁ দিকে, আবার বাঁ দিকেরটা ডান দিকে হেরফের করাকে বিনিময় বলা হয়। যেমন আগেকার যুগে আমরা টাকা পয়সার পরিবর্তে কোনো জিনিসের আদান প্রদান করে বিনিময় নিয়মের মাধ্যমে আমরা অনেক কিছু জিনিস মানে এখান থেকে ওখান বা এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে থাকতাম এবং আমাদের কাছ থেকেও নিয়ে থাকতাম। 2 নম্বরে কি বলেছে, ভগ্নাংশ অঙ্ককে আমরা সাধারণত ড্যাশ ভাগে ভাগ করি। ড্যাশ, এগুলো ড্যাশ শূন্যস্থান পড়ে ড্যাশ ভাগে ভাগ করি। তাহলে এটা 2 নম্বরে তোমরা লিখবে যে ভগ্নাংশ ভয় ধর্মনাকার অনুষ্ঠান তালে বস। ভগ্নাংশ অঙ্ককে আমরা আমরা 8 ভাগে সাধারণত এমনি লিখবে, সাধারণত 8 ভাগে। এটা ইংলিশে লিখলাম, এই সংখ্যাটা ইংলিশে লিখলাম, যেহেতু ইংলিশে এখানে ইংলিশ নাম্বারসে লেখা আছে প্রশ্নগুলো। 8 ভাগে ভাগ
করা হয়। তাহলে সেই 8 ভাগের নাম আর আমি বলছি না, কেন আমি তোমাদেরকে ভগ্নাংশের সংসারে প্রতিটি ভাগের নাম এবং প্রতিটি ভাগের সংজ্ঞা লিখে দিয়েছি এবং উদাহরণ দ্বারা বুঝিয়ে দিয়েছি। এবং আরও যদি তোমরা কেউ বুঝতে না পারো তো অবশ্যই আমি আবারও বলে দেবো, আবারও তো আমি অনেক ভিডিও নিয়ে আসবো সুযোগ পেলে। আবার 3 নম্বর কি বলছে, এক সরল কোণের চেয়ে ছোট কোণকে ড্যাশ কোণ বলা হয়, ড্যাশ কোণ বলা হয়। তার মানে আমরা এই যে এইটি আমরা বলবো সরল কোণ, এইটিকে এই কোণটির নাম সরল কোণ বা 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি 180, তাহলে এইটিকে বলবো আমরা সরল কোণ। এই যে 90 ডিগ্রিটিকে সরল কোণ বলবো, বা এটি সরল কোণ, সরল কোণ, এইটি সরল কোণ। কিন্তু এর থেকে ছোট, এই যে এক সরল কোণ, এর থেকে এই ছোট কোণটাকে আমরা কি বলবো, এটাকে বলবো সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, ক্ষয় মূর্ধন্য ছয় ময়, সূক্ষ্ম কোণ। তাহলে এখানে সূক্ষ্ম কোণ লিখবে বাস। তারপরে আবারও আমি প্রতিটি মুছে মুছে আমি তোমাদের ক্লিন করে একবার ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দেবো। এবার 3 নম্বর, এটা কি হলো, 3 নম্বরে হলো একটি 3 নম্বর হলো, এবার এইটি 18 নম্বর, এটা 15, 16, 17 হলে বা 18 নম্বর একটি অপ্রকৃত ভগ্নাংশকে আমরা, তাহলে একটি, এটা কত নম্বর, 18 নম্বর। আমি এখানে নম্বরটা কিন্তু চেঞ্জ করেছি, 1 2 দিনই আমার 14 নম্বর পর্যন্ত আমি কালের ভিডিওতে ছেড়ে রেখেছি। তাহলে 15, 16, 17 এইরকমভাবে নম্বর লিখেছি। 18 একটি অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ড্যাশ ভগ্নাংশে পরিণত করি। তাহলে এটা কত না 18 প্রশ্ন, একটি কি বলেছে, একটি অপ্রকৃত ভগ্নাংশকে আমরা একটি অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কিসে পরিণত করে, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। মহারিষি তালবছর রফলা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, তাহলে আমি একটা কি বলবো, যে এই যে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, আমরা মিশ্র এখানে লিখবো এই শূন্যস্থানের মধ্যে, বা এই মিশ্র ভগ্নাংশটাকে আবার অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে পারি, তাহলে বিপরীত করা যায়। এবার 19-এর প্রশ্ন দেখো। এবার 19 নম্বর প্রশ্ন আমি তোমাদের উত্তর করে দেখাবো। 19 নম্বরে, এটা 18 হলো, এবার 19 নম্বর। এই যে 19 নম্বরে কি বলেছে না, একটি মিশ্র, এটা হলো 19, এটা 20 হবে। এবার এটা 20 নম্বর হবে। 20 নম্বরে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রে প্রতিটি কোণের মান কত, 90 ডিগ্রি। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে, এটি হলো বর্গক্ষেত্র, এটি বর্গক্ষেত্র, অর্থাৎ যা 4টি বাহু পরস্পর সমান, আর আমি লিখছি না, যা 4টি বাহু পরস্পর সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। আর আয়তক্ষেত্র হলো এইটি, এই যে যার এই বিপরীত বাহুগুলো সমান, এইগুলো ছোট হবে, দুটো বাহুর বিপরীত দুটো বাহু ছোট হবে আর দুটো বাহু বড় হবে, এইটার নাম হলো আয়তক্ষেত্র। তাহলে এখানে কি প্রশ্ন বলছে 20, যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে প্রতিটি কোণের মান, এই যে এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, এটাও 90, আর এই আয়তক্ষেত্র এটাও 90, এটাও। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে, না বুঝতে পারলে আমি আবারও তোমাদের জন্য এইরকম এই ধরনের ভিডিও নিয়ে আসবো এবং আবারও ভালোভাবে বুঝিয়ে দেবো। এবার 21 নম্বরে প্রশ্নের উত্তর দেখো। এই যে 21 নম্বরের প্রশ্নের উত্তর দেখো, 28 খানা ইট 3টি সারিতে সমান ভাগে সমান সংখ্যা সাজালে কতগুলো করে রাখা যাবে। তাহলে আমরা কি করবো, ওটা 28 খানা ইট 3টি সারিতে, এই যে 28 ভাগ, তার মানে কি 28 হরিত 3, তাহলে 28 হরিত 3 আছে 3টি সারিতে, এই যে তাহলে এটি 3 লং 27, 2 × 7 27, তাহলে একটি পড়ে থাকবে। তার মানে কি, তার মানে 3 × 9 যুক্ত 1, তার মানে 3 লং 27 সমান 27, তাহলে 1, তাহলে এটা কিছু দরকার নেই, 3 লং 27 হয়ে গেল, এটা আমরা পেয়ে গেলাম। তার মানে সারির সংখ্যা, এই 3টি সারির সংখ্যা 3টি দেওয়া আছে। প্রতি সারিতে এইভাবে লিখবে যে প্রতি সারিতে 9 খানা
নখানা করে, নখানা করে ইট, রসই চন্দ্রবিন্দু ট, ইট রাখা যাবে বা রাখার পরও, প্রতি সারিতে নখানা করে ইট রাখার পরও একখানা ইট রসই চন্দ্রবিন্দু ট, ইট পড়ে থাকবে। এইভাবে প্রশ্নের জবাব লিখবে বা উত্তর লিখবে। আবারও আমি 22 নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাদিগকে লিখে দেখিয়ে দিচ্ছি। লিখে দেখিয়ে দিলে বা মুখে বলে দিলে তোমরা অবশ্যই পারবে, অতি সহজে সরলভাবে আমি বলে দিচ্ছি। এবার 21 হলো, এবার 22 নম্বর দেখো 22 নম্বরে কি বলেছে, 120 দিন কত মাসের সমান? 120 দিন, এই যে দেখতে পাচ্ছ না, এটা 120 দিন কত মাসের সমান? তার মানে 120 দিন, দিন সংখ্যা 120 দিন, এটা দিন সংখ্যা 120। তার মানে আমরা জানি এইভাবে লিখবে যে আমরা জানি 30 দিনে 1 মাস। তাহলে 30 দিনে 1 মাস, তাহলে 120 দিনে হবে 120 হরিত 30 বা 30কে 120 দিয়ে ভাগ করো, 3 30 90, 4 শূন্য 4 3 12, তাহলে 4 মাসের সমান। কি বলেছে দেখো ভালোভাবে, যে 120 দিন কত মাসের সমান। তাহলে অতএব এইভাবে লিখবে যে অতএব 120 দিন 4 মাসের সমান। তার মানে 4 মাস সমান 120 দিন বা 120 দিনের সমান 4 মাস। উলট পালট করে যা তোমরা ভাববে সেটাই হবে। আর এইভাবে অতএবটা দিতেও পারো, নয়তো এইভাবে লিখতে পারো যে 120 দিন সমান 4 মাসের সমান। এইভাবে করে দেখিয়ে দিলে তো আরো ভালো। কিন্তু 1 নম্বরে কোয়েশ্চেন কত করে দেখিয়ে দেবে, কিন্তু তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি এই কারণে। এবার 23 নম্বরে যে তোমরা যাতে এই প্রশ্নের জবাবগুলো তোমাদের মাথার মধ্যে অতি সহজে ভরে রাখতে পারো। এবার কি হবে, 22 বলবে না কত, এটা হলো 22, হলো 23 হবে। এবার 23 নম্বরের জবাব দেখো, বলছি বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। ভালো করে দেখো, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। তাহলে 2 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? আবার 5 বছরই বা 5 বছর, আবার 5 বছরই বা কত হবে? আবার 5 বছর পরে, আবার 5 বছর, এটা এইভাবে লিখতে হবে। আবার এটা আবার এইরকম ভাবে লিখবে, আবার 5 বছর পর, 5 বছর পর তাদের 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাদের বয়সের সমষ্টি কত হবে? এটা একটু ভুল গেছিলাম, আমি সংশোধন করে দিলাম। বলছে বাবা ও ছেলে বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। তাহলে 2 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? আবার 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 80 বছর। তাদের দুজনের বয়স 80 বছর। হ্যাঁ, আর 2 বছর আগে কত ছিল না, একজনের 2 আর দুজনের 2 সমান কত? 2 বছর আগে। তাহলে 2 2 4 বছর। তার মানে 2 বছর আগে কত ছিল? 2 বছর আগে বা পূর্বে। এই যে আগে মানে কি কি বলছে, বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। তাহলে 2 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে এই 4, তাহলে এখানে 80কে 4 বিয়োগ করো, -4, তাহলে কত হবে? 76। 76, 77, 78, 79, 80, আর 4 দিলে 80 হয়। 76 বছর ছিল 2 বছর পূর্বে। এটা আগেও লিখতে পারো, এটা এই জায়গায় লিখতে পারো, আবার শেষেও লিখতে পারো। আবার মানে 4 বছর পর, 5 বছর পর হবে। আবার 5 বছর পর তাদের বয়সের বয়সের সমষ্টি হবে। এই যে 5 বছর পর মানে 5 বছর আরো পেরিয়ে, তার মানে আরো বাড়বে। আর তার পূর্বে মানে কমবে, আর পরে মানে বাড়বে। আমরা আগে যাচ্ছি মানে রাস্তার
মানে কি মাপটা বেড়ে যাবে, আর পিছন দিকে গেলে কি হবে, মানে আগে গিয়ে আবার পিছন দিকে আসলে আমি যতটুকু গেছিলাম তা থেকে আমার কিছুটা কমে যাবে, সে কথা আমি পরে বলবো। এবার দেখো সমষ্টি হবে কত না 5, একজনের 5, দুজনের 2, এই মানে দুজনের হবে 5 গণিত 2 সমান 10 বছর। 10 বছর 5 গণিত 2 সমান 10 বছর, অর্থাৎ বাড়বে 5 বছর পর। 5 বছর পর মানে বাড়বে। তাহলে এখন যদি 80 ছিল, তাহলে 5 বছর পর 80 যুক্ত 10 হবে, যে 10, 80 যুক্ত 10 সমান 90 বছর হবে, 90 বছর হবে। বাস এইভাবেই তোমরা প্রশ্নের জবাব লিখবে। আমি লাল কালিতে লিখে দিলাম উত্তর, কিন্তু লেখা উচিত ছিল না, আমি মানে খেয়াল না করে লাল কালিতে লিখে দিয়েছি, কিন্তু এটা কিছু অসুবিধা নেই। আর এবার 24 নম্বরের কোশ্চেন দেখো। 24 কি বলেছে, আমরা একটি বিন্দু দ্বারা অসংখ্য সরলরেখা টানতে পারি। তাহলে তোমরা পাশাপাশি দুইটি বিন্দুর যোগে কতগুলো সরলরেখা টানতে পারবে একটি বিন্দু দ্বারা? এই যে একটি বিন্দু দ্বারা আমরা অসংখ্য এইভাবে 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 সরলরেখা টানতে পারি, কিন্তু এই যে দুইটি সরলরেখার সীমাবদ্ধ আছে, এইটি যোগে আমরা কতটি পারবো? দুটি, কিন্তু একটিই পারবো। তাহলে দুটি বিন্দু দ্বারা আমরা একটি সরলরেখা অঙ্কন করতে পারি, কিন্তু বক্ররেখা আমরা দুটি বিন্দু দ্বারা অনেকগুলো লিখতে পারি। যদি বক্ররেখা সে কথা বলিনি, আমি আঁকছি না। তাহলে এবার কত নম্বরে দেখো, এবার আমরা একটি বিন্দু হলো। এবার 25, কেবলমাত্র 4খানা বাহু বিশিষ্ট ক্ষেত্রকে কি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বলে? বলছে যদি এইরকম 4খানা বাহু, এটি কি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হলো? কিন্তু না, আমাদের আয়তক্ষেত্র আমি আগেই বলেছি একটা প্রশ্নে, আমাদের আয়তক্ষেত্র এইভাবে লম্বা আর বর্গক্ষেত্র এইভাবে প্রতিটি সমান। তাহলে আয়তক্ষেত্র এইভাবে আর একটু লম্বা করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আয়তক্ষেত্র আর এটা হচ্ছে বর্গক্ষেত্র। এটা আয়তক্ষেত্র আর এটা হলো বর্গক্ষেত্র। যার 4টি বাহু পরস্পর সমান তাকে বর্গক্ষেত্র বলে, আর যার পাশাপাশি 2টি বাহু মানে সমান, 2টি বড় 2টি ছোট, তাকে আয়তক্ষেত্র বলে। কিন্তু এই শুধু 4টি বাহু সমান হলেই হবে না, এই কোণগুলো 90 ডিগ্রি হওয়া চাই। আমি আগের বারও বলেছি যে কোণগুলো, তাহলে লিখবে যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের মধ্যে প্রতিটি বাহু 90 ডিগ্রি হওয়া চাই, ও 29 টাকা হওয়া চাই। তার মানে কি 4টি বাহু সমান, এর সাথে সাথে মানে 90 ডিগ্রি কোণগুলি হওয়া যায়, তাহলে তার মানে ইয়েটা ডিজাইনটা ঠিক হবে। তাহলে এবার দেখো কত নম্বরে প্রশ্ন সমাধান করব সেটা তোমরা খেয়াল রাখো। আর এইভাবে অঙ্কের প্রশ্নে আমি দিতে চাইছি বা দিচ্ছি, এতে তোমাদের শেখার কোনো অসুবিধে আছে কি? যদি অসুবিধে থাকে তাহলে বলবে, আমি আবার শিক্ষার আর মানে টেকনিকটা আমি চেঞ্জ করে দেবো, পরিবর্তন করে দেবো। এবার তাহলে কত, আমরা এটা হলো কেবলমাত্র একটি আমের ওজন কি বলছে দেখো, একটি আমের ওজন 200 গ্রাম হলে 5টি আমের ওজন 200 গ্রাম বলিতে 5 কোন পরিস্থিতির মধ্যে হতে পারে? তাহলে একটি আমের ওজন বা ভার, ওজনকে ভার বলে, একটি আমের ওজন 200 গ্রাম হলে মানে ওই রকম, তখন আমাদেরকে লিখতে হবে যে ওই মাপের 5টি, ওই মাপের মানে 5টি বলেছে না, কি বলেছে দেখো, একটি আমের ওজন 200 গ্রাম হলে 5টি আমের ওজন, 5টি বলছে একটি আমের ওজন 200 গ্রাম হলে, জি লিখেছে গ্রাম হলে, ওই মাপের 5টি আমের ওজন হবে কত না 5 গণিত বা 200 গ্রাম গণিত 5 খানা আম, 200 গ্রাম গুণিত 5 খানা আম, এইটি লিখতে হবে। ওই মাপের বলে লিখতে হবে কোন পরিস্থিতিতে না ওই মাপের এইটুকু, ওই মাপের মানে কি, সেম যদি মাপের হয় তাহলেই আমরা ওইটা গুণ করতে পারবো, সমজাতীয় হলেই আমরা পারবো। আর
যদি একটা একটা 200 গ্রাম হতো, একটা 300 গ্রাম হতো, একটা 400 গ্রাম হতো, তাহলে 5টা আমের ওজন ওই হিসেবে হতো না, ঐকিক নিয়ম করা যেত না সেটা। আবার দেখো, আবার একটা আমি অঙ্ক করব যে একটি আমের ওজন এটা হলো পরিচিত। আচ্ছা, সরল করার সময় আমরা বিওডি এমএস এই রুলটি কিভাবে ব্যবহার করি? সরল করার সময় দেখো এখানে লেখা আছে যে সরল করার সময় আমরা বিওডি এমএস এই রুলটি কিভাবে ব্যবহার করি। এই যে বি ও ডি এম এ এস, বিওডি এম এ, বিওডি এম এস, বিওডি এম এস কেন লিখেছে? এটা আমরা কিভাবে একটা ছড়া তৈরি করি, বদমাস। বদমাস মানে আমরা ছোট ছেলেরা, আমরা যখন ছোট ছিলাম তখন বদমাস করতাম, সেই বদমাসটা যাতে না করি তার জন্য একটা অঙ্ক দেখিয়ে দিয়েছে। বি, বি হচ্ছে ব্র্যাকেট, BREC KET, ব্র্যাকেট মানে কি আমি এটা দিয়েছিলাম। ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, রৈখিক বন্ধনী, এইভাবে যে বন্ধনীগুলো থাকে তার প্রথম বন্ধনী আগে কাজ করতে হবে, তারপর রৈখিক বন্ধনীরও করতে হবে, তারপর দ্বিতীয় প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী বা কীভাবে করে না করে সেটা আমি সরল করার সময় অবশ্যই বুঝিয়ে দেবো। আর ও মানে কি এর বা অফ এইভাবে লেখা থাকে। আর ডি মানে কি? ডি মানে ডি মানে কি হবে? ডিভিশন, DIVISION, ডিভিশন মানে এই যে ভাগ করে ডিভিশন বলে। এম মানে কি? মাল্টিপ্লিকেশন, MULTIPLICATION, মাল্টিপ্লিকেশন। আবার এ মানে কি? এডিশন, ADDITION। আর সাবট্রাকশন, SUB, সাব, TRACTION, সাবট্রাকশন। এরকম আমি এগুলো নামও লিখে দিলাম। এইভাবেই আমরা ব্যবহার করি। তাহলে আমরা আগে কোনটা ব্যবহার করি? আগে আমরা ভাগের কাজটা ব্যবহার করি। সরলে বলছি কীভাবে মানে ব্যবহার করা হবে রুলটি। ভাগের কাজ, কিন্তু ভাগের যদি ভাজ্যটি ছোট হয়ে যায়, ভাজ্যটি যদি ছোট হয়ে যায় তাহলে তার পূর্বে নিশ্চয় গুণিত থাকবে, গুণের কাজ থাকবে। তাহলে গুণের কাজটি আগে করে ভাজ্যটিকে বড় করে নিতে হয়, তারপরে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ, তারপরে সর্বশেষে যখন যোগ ও বিয়োগের কাজ থাকবে তখন যদি যোগ ও বিয়োগ এলোমেলোভাবে থাকে তাহলে যোগের কাজগুলো বাম দিকে এবং বিয়োগের কাজগুলো বিযুক্ত দিয়ে ডান দিকে লিখতে হয়। তারপরে যোগের সমস্ত মানে সংখ্যাগুলো যোগ করতে হবে, আর একটা বিযুক্ত চিহ্ন দিয়ে বিয়োগ বিযুক্ত চিহ্ন দিয়ে যতটা সংখ্যা দেবে সেগুলো যোগ করতে হবে। সেটা যদিও খরচা যোগ করতে হবে। তারপর ওই যুক্ত দিয়ে যতটা যোগ করেছি এবং বিযুক্ত দ্বারা যতটা যোগ করেছি ওগুলো বিয়োগ করলেই আমাদের সরল কমপ্লিট। এবার দেখো আরও কোনটি বলেছে, আরেকটা কি বলেছে দেখো, আমি বলে দিচ্ছি। আরেকটা কোনটা বলেছে না, সরল করার সময় একটা হয়ে গেল। আমার বয়স 11 বছর 7 মাস, দাদার বয়স 13 বছর 5 মাস, দাদা কত বড়? এই অঙ্কটি কেমন ভাবে করবে? না, আমার বয়স, দাদার বয়স আগে লিখতে হবে। দাদা আমার থেকে বড়টা, এই যে দাদার বয়স কত বলেছে? দাদার বয়স 13 বছর 5 মাস। 13 বছর, এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি। 13 বছর 5 মাস। আমার বয়স কত? আমার বয়স কত? 11 বছর 7 মাস। 11 বছর 7 মাস। তাহলে এটা আমরা বিয়োগ করবো। কেমন ভাবে করবো? এই যে উপরে এখানে এটা ঠিক আছে, প্রথমের দিকটা অবশ্যই পড়ে থাকবে, এটা বছরটা অবশ্যই পড়ে থাকবে, নয়তো এদের বংশধরদের যদি অভাব হয়ে যায় তাহলে দেবে কোথা থেকে? তাদের অভাব কিভাবে পূরণ করবে? সেই জন্য ডান দিকেরটা ছোট হলেও বাম দিকেরগুলো অবশ্যই বড় হবে। তাহলে এইটা 7 কে 15 এইভাবে আমরা বিয়োগ করতে পারি না, এখানে কাটাকাটি করতে হবে। এটা আমি শিখিয়েছি, তবু আমি আবারও অনেকগুলো অঙ্ক এইভাবে বছর, মাস, দিন নিয়ে, সপ্তাহ, ঘন্টা, মিনিট এইসব নিয়ে আমি অনেকগুলো সেকেন্ড এইসব নিয়ে আমি অনেকগুলো অঙ্ক কাটাকাটি দেখাবো। এটা 13 আছে, এক রেখে দিয়ে ওকে দেবো। এখানে তাহলে কত লিখবো না, 12 লিখবো। এই যে 1 মাইনাস হয়ে গেল, তার মানে কি 13 বছর মাইনাস 1 বছর সমান 12 বছর থাকলো। এটা 12 বছর থাকলো, তাকে 1 বছর সমান কত? 12 মাস। তাহলে মাসকে দিচ্ছি, তাহলে যুক্ত 12,
তাহলে এটা 12 আর 5 12 13 14 15 17 মাস হয়ে গেল। এটা যোগ করে 17 মাস হয়ে গেল। এই যে মাস আছে, এখানে মাস আছে। এবার আমি বিয়োগ করব। এবার 7 আছে, 17 7 8 9 10 11 12 13 14 15 16 17 কত হলো? বলছে 7 7 মিলে গেল 0 আর 1 1 1 10 মাস। কিন্তু এখানে যদি 11 মাসের বেশি রাখা যাবে না, মাসের ক্ষেত্রে 11 বেশি রাখা যাবে না, কিন্তু 30 পর্যন্ত রাখা যাবে না, 29 পর্যন্ত। এটা কত মাস? মাসে আমি 11 বেশি রাখতে পারিনি, 12 হয়ে গেলে আমি বছরে দিয়ে দিতাম। কিন্তু ভাগ্য ভালো যে এখানে মাত্র 10 মাস আছে, অবশ্যই থাকবে। এটা আমাদের কোনো হেরফের করার দরকার নাই। আর 11 সে 12 1 বছর, 1 বছর 10 মাস। তার মানে অতএব আমি কি প্রশ্ন করেছি? বয়স হলে দাদা কত বড়? তাহলে অতএব দাদা এইভাবে লিখব, অতএব দাদা আমার চেয়ে কত বছরে বড়? আমার চেয়ে এইটা 1 বছর 10 মাসে বড়। এইটাই হলো অ্যান্সার। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে, এটা না বোঝার কোনো কারণ নেই। তাছাড়াও আমি আবার এই ধরনের অঙ্ক তো আমি অনেক ছেড়েছি এবং আবারও ছাড়বো, তখন তোমার একদম মুখস্থ জলের মতো হয়ে যাবে, কেউ বুঝতে বলে দেবে। তাহলে আমি কোনটা লিখলাম? তাহলে আমি কোনটা নাম ভুলেছি কি? একটি আমি কেবল পাশাপাশি আমরা কয়টি বয়সের সমষ্টি কথা? বাবা ছেলে 100 সমান। কোটি আর্ট ক্ষেত্রে একটি ভগ্নাংশ মিশ্রে কোটি অংশ থাকে? একটি, হ্যাঁ আরেকটা দেখো 20 নম্বরে কোনটা? একটি মিশ্র ভগ্নাংশের, এইটা হয়তো আমি ছেড়ে দিয়েছি 19 নম্বরেরটা। দেখো 19 নম্বরের প্রশ্নটা আমি হয়তো ছেড়ে ফেলেছি। 19 নম্বরের জবাবটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে এইখানে। এটা কি বলেছে 19 নম্বরটা? আমি ব্যাক করলাম, এটা আমি আবার ভুলে গেছিলাম। 19 নম্বর, এটা হলো 19 নম্বর। কি বলেছে? যে একটি মিশ্র ভগ্নাংশের ড্যাশটি অংশ থাকে। তাহলে এইরকমভাবে লিখবে যে একটি মিশ্র মরসি তালবসের অপলা মিশ্র ভগ্নাংশে ভগ্নাংশের আকার অনুসার তালবসয় একার ভগ্নাংশের তিনটি অংশ থাকে। তাদের নাম লিখতে বলিনি, তবু বলে দিচ্ছি। একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটি লব, আরেকটি হর। এইভাবে লিখলে আরো ভালো নম্বর পাই। কোনটি ছেড়েছি? একটি অপরিচিত ভগ্নাংশকে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি, একটি অপরিচিত ভগ্নাংশকে আমরা ড্যাশ ভগ্নাংশে পরিণত করতে পারি। তার মানে কি? একটি অপরিচিত ভগ্নাংশকে আমরা, এটা হয়তো আমি ছেড়ে দিয়েছি নাকি, দেখো আমি এগুলো ছেড়ে ফেলেছি কি আমার মনে হচ্ছে না, তবু আমি দুবার করে রিপিট করে দিচ্ছি। এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন। বলছে একটি অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। এটা করে দিয়েছি অবশ্য। মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, এইভাবে লিখে দেবে। আমি ডাউটের মধ্যে ছিলাম বলে আবার লিখে দিলাম। ভগ্নাংশ অঙ্ককে আমরা সাধারণত ড্যাশ ভাগে ভাগ করি। ভগ্নাংশ অঙ্ককে আমরা সাধারণত 8টি ভাগে ভাগ করি। তাহলে 8টি ভাগও আমি বলে দিচ্ছি যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, তারপর সমভগ্নাংশ, একক ভগ্নাংশ, সদৃশ্য ভগ্নাংশ, অসদৃশ্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। এবার সেগুলো কাকে বলে, কি সেটা আমি বলে দিয়েছি, লিখে দিয়েছি। ভগ্নাংশের সংসারগুলো 5 6টা বা 7 8টা দেখবে ভিডিও আছে, সেগুলো দেখলে সব হয়ে যাবে। আর বিনিময় নেবে, এগুলো তো সব বলে দিয়েছি। তাহলে আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাই না। এইরকম অঙ্কের প্রশ্ন বা নানা রকম সাবজেক্টে বা বিষয়ের প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসবো। যদি ছোটরা তোমরা দেখছো, তাহলে তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার স্নেহ ভালোবাসা দান করলাম। এবং আমার গুরুজনেরা বা বড়রা যদি দেখছেন, তাহলে আপনাদের জন্য আমি মহাকর্মকটি সম প্রণাম জানিয়ে এই ভিডিওটি সমাপ্ত করলাম। এবং আপনাদের ছেলেমেয়েদের জন্য বা আমার ছোটো ছোটো ছাত্রছাত্রীদের জন্য আবারও আমি পরপর কয়েকটি ভিডিও নিয়ে আমি আসব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বিনোদনে থাকুন, এই আমার ভগবানের নিকট প্রার্থনা। ভিডিওটি শেষ করছি।